সবাইকে শুভ সকাল। আজকে মিডের পরে আমাদের নতুন একটি চ্যাপ্টার আমরা শুরু করব, সেটি হচ্ছে অ্যাব্রেশন অ্যান্ড পিলিং অফ ফেব্রিক। তো এটা সম্পর্কে হয়তো আমরা অনেকেরই ধারণা রয়েছে, তারপর একটু বিস্তারিত আমরা আলোচনা করব। তো ফ্যাক্টরিতে বিশেষ করে যারা ফ্যাক্টরি পিপল, আমরা যারা কাজের সাথে জড়িত আছি, তারা সবাই এ সম্পর্কে কম বেশি জানি। অ্যাব্রেশন এন্ড পিলিং অফ ফেব্রিক, পিলিং শব্দটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, অ্যাব্রেশনটার সাথে যতটা না। তো পিলিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিতে অর্থাৎ ফেব্রিকের ভিতরে যখন বা পরার কারণে বা কোনো কিছুর সাথে ঘর্ষণের কারণে ফেব্রিকের গায়ে ছোট ছোট গুটি গুটি উঠে যায়। তো বিশেষ করে সিভিসি ফেব্রিকের ক্ষেত্রে বা পিসি ফেব্রিকের ক্ষেত্রে, ব্ল্যান্ড ফেব্রিকের ক্ষেত্রে এ ধরনের পিলটা ফর্ম করে। তো কেন হয়? এটা হচ্ছে যে যখন ঘর্ষণ হয় একটা বস্তুর সাথে, আমরা যখন কাপড়টাকে পরি ওয়্যার এন্ড অ্যাব্রেশনের ফলে, তো এই ঘর্ষণের ফলে নানা প্রকার ড্যামেজ হয় আমাদের ফেব্রিকের। তো সেই ড্যামেজের ভিতরে পিল ফর্মেশন একটা। তো চলো আজকে এটাই সম্পর্কে জানবো যে অ্যাব্রেশন এন্ড পিলিং অফ ফেব্রিকটা বলতে কি বোঝাচ্ছে। পিলিং একটা কিন্তু একটা প্রভাব বা একটা ফলাফল, অর্থাৎ অ্যাব্রেশনের ফলে, ঘর্ষণের ফলে নানা রকম ফেব্রিকের ড্যামেজ হয়, সেই ড্যামেজের একটি হচ্ছে পিলিং। বলা হচ্ছে ডিউরিং ওয়্যার এন্ড ওয়াশিং ফেব্রিক আর অ্যাফেক্টেড বাই ফ্রিকশন ফোর্সেস ডিউরিং ইউসেস। ফ্রিকশন ফোর্সেস রেজাল্ট ইন দ্য অ্যাব্রেশন এন্ড পিলিং অফ দ্য ফেব্রিক। তো দেখো, ফ্রিকশন বলতে আমরা সবাই বুঝি যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর, অর্থাৎ একটা তলের সাথে আরেকটা তলের যে বাধা দেওয়ার ক্ষমতা বা বাধা, বলা হয় যে ফ্রিকশন রিফার্স দ্য এফেক্ট অফ হিন্ডারিং দ্য মুভমেন্ট অফ কন্টাক্ট সারফেস হোয়ার when it is relative motion and relative movement trend to between two objects in contact with each other. তো দুটো বস্তু যখন দুটো তল যখন দুটো সারফেস যখন একে একটা আরেকটার উপরে থাকবে, তখন বাংলায় যদি বলি, তাদের উপর দিয়ে ঘরকিয়ে বা পিছলিয়ে চলার যে প্রবণতা, বা যার ফলে উম, যে বস্তুটি বা যে অবস্থাটি এটিকে বাধা দিবে চলতে, সেটাকে আমরা ফ্রিকশন বলছি। ফ্রিকশন না হলে আমাদের পৃথিবীতে অনেক কিছু সম্ভব হতো না, আমরা হাঁটতেই পারতাম না। তো ঠিক সেম তেমনি আমরা কোনো কাপড় চোপড়ও পরতে পারতাম না। তো যাই হোক, এই ফ্রিকশনের কারণে যেমন এটার উপকারিতা রয়েছে, তেমনি আবার এটার অপকারিতাও রয়েছে। যেমন ফেব্রিকের সাথে আমাদের বডির প্রতিনিয়ত ফ্রিকশন হয় এবং যার ফলে কিছু ড্যামেজ হয়। শুধু বডির না, আমাদের চলতে ফিরতে সবখানে সেটা ফ্রিকশন হয়। ওকে, তাহলে ফ্রিকশন হচ্ছে মূল কথা, ফেব্রিকের সাথে বস্তু বা বডির ঘর্ষণ হচ্ছে, তাহলে ঘর্ষণের ফলে কিছু ড্যামেজ হচ্ছে। বলা হচ্ছে যে অ্যাব্রেশন ইজ দ্য মেকানিক্যাল ডিটেরিয়েশন, অর্থাৎ মেকানিক্যাল অর্থাৎ কি, মেকানিক ভাবে মেশিনের মাধ্যমে বা ফিজিক্যালি ঘর্ষণের ফলে যে ড্যামেজটা হবে, ডিটেরিয়েশনটা হবে, ওয়্যার এন্ড টিয়ার, আমাদের টেনজাইল স্ট্রেংথ এবং একই সাথে আমাদের ওয়্যার যে ইন্ডেক্স, ওয়্যারেবিলিটি ইন্ডেক্স রয়েছে of the fabric by during rubbing against another surface. The aberration ultimate result the loss of the performance of character such as strength and shortening of the service of the life of the object. Strength কমে যাবে এবং যে জিনিসটা, যে কাপড়টা, সেটা লাইফ কমে যাবে, বাট অলসো অ্যাফেক্টস দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফ্যাব্রিক। এই অ্যাপিয়ারেন্সটাই আমরা বেশি চিনি। দ্য মেইন ম্যানিফেস্টেশন অফ দ্য অ্যাব্রেশন ফেডিং হবে, কালার, পিলিং হবে, ক্র্যাকস হবে, পেলিং হবে, স্লারি হবে, এরকম কিছু সমস্যার সৃষ্টি হবে। তাহলে আমরা অ্যাব্রেশনটা বুঝেছি যে মেকানিক্যাল ডিটোরিয়েশন ডিউ টু ওয়্যার এন্ড টিয়ার এর কারণে ফেব্রিকের যখন মেকানিক্যাল ডিটোরিয়েশন হবে, মেকানিক্যাল প্রপার্টিজ গুলি ড্যামেজ হবে, নষ্ট হবে, তখন সেটাকে আমরা অ্যাব্রেশন বলছি। তো তার ভিতরে অনেকগুলো প্রভাব, তাদের ভিতরে পিলিং, ক্র্যাকস, স্লারি, এটসেট্রা। তো আমরা সবচেয়ে বেশি যেটা চিনি সেটা হচ্ছে পিলিং কে। তাহলে পিলিংটা কি? যে পিলিং ইজ এ ফেব্রিক সারফেস ফল্ট। কিসের ফলে হবে? অ্যাব্রেশনের ফলে। Characterized by little balls or peels of the entangled fiber clinging on the fabric surface. আমাদের ফেব্রিক সারফেসের নিচের ছবিটাতে প্রথমে ছবিটা হচ্ছে যে মেকানিক্যাল ড্যামেজ, যেটা হচ্ছে যে থ্রেড গুলো ছিঁড়ে গেছে। দ্বিতীয় ছবিটাতে আমরা দেখছি যে এই যে পিল বা স্মল লিটল বল আর পিল ফর্ম করছে বা বল ফর্ম করছে অফ দ্য ফেব্রিক সারফেস। The unsightly peels are formed during using and laundering of the textile product and most often are seen in areas of garments and undergo the most rubbing such as under
arms inside the collar of a shirt. তো বিশেষ করে আমাদের যেমন হাঁটু, আমাদের যেমন কলার, আমাদের যেমন হাতের কনুই, এগুলাতে কি বেন্ডিং হয় এবং একই সাথে সাথে কিন্তু এগুলাতে ঘর্ষণটাও বেশি হয়। কলারের সাথে এখানে বেন্ডিং থাকে, কাফের সাথে। So peel is due to yarn structure and both type of as well degree of twist, inherent fiber strength, এগুলোর কারণে সাধারণত হয়ে থাকে যে কি পরিমাণ টুইস্ট দেওয়া আছে। যদি লুজলি হেল্ড হয় সেই ক্ষেত্রে পিলটা বেশি হয়, ফাইবার স্ট্রেংথটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে দুটো জিনিস, প্রথমত অ্যাব্রেশন, ঘর্ষণের ফলে যে ড্যামেজ গুলো হচ্ছে সেগুলোকে বা যে ঘটনাটা ঘটতেছে সেটাকে অ্যাব্রেশন বলছি। তার ভিতরে অনেকগুলো ডিফেক্টস হবে, সেটার ভিতরে একটি হচ্ছে পিলিং। পিলিং বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে ফেব্রিক সারফেসে স্মল বল তৈরি হওয়া। ওকে, যেটা প্রজেক্টিং ফাইবারের বল তৈরি হওয়া, যেটা আমাদেরকে একাধারে ফেব্রিক ওয়ারেবিলিটি কমাবে, অর্থাৎ আমরা পরে ইয়ে পাবো না, এবং একই সাথে ফেব্রিকের স্ট্রেংথ কমাবে। এটা সাধারণত ব্ল্যান্ড ফাইবার ক্ষেত্রে হয়ে থাকে, টুইস্ট যদি কম হয়ে থাকে। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে প্রথমে একটা প্লেন ফাইবার ইয়ার্ন, সেইখানে এই যে নিচের ছবিটাতে পিল ফর্ম করছে ছোট ছোট ঘর্ষণের ফলে। দেখো দ্বিতীয় ছবিটাতে শুরু হয়েছে, তৃতীয়টাতে আরেকটা স্পষ্ট, এবং চতুর্থটাতে এই যে স্মল বলগুলো, টাফটেড বলগুলো তৈরি হয়েছে। দিস ইজ পিল ফর্মেশন ফিনোমেনা। এখন এই যে পিল ফর্মেশন বলি আর স্ট্রেংথ ডিফর্ম হচ্ছে, স্ট্রেংথ কমে যাচ্ছে, যেটাই বলি না কেন, তো সেটা তো অ্যাব্রেশনের ফলেই হবে, তাই না? ঘর্ষণের ফলেই হবে। তো এই যে ঘর্ষণগুলিকে, মোডস ও টাইপস অফ অ্যাব্রেশন গুলিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে যেমন অ্যাকর্ডিং টু দ্য স্টেট অফ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্যাম্পল ডিউরিং ফ্রিকশন, কিভাবে ফ্রিকশনটা হচ্ছে, ঘর্ষণটা হচ্ছে। The abrasion modes of fabric can be divided into flat, curve, pitch, rolling, swinging, grinding. তো কিভাবে ঘর্ষণটা হচ্ছে ফেব্রিকের সেটার উপর ভিত্তি করে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথমত ফ্ল্যাট গ্রাইন্ডিং। ফ্ল্যাট মানে কি? একবারে সোজা। বলা হচ্ছে যে ফ্ল্যাট গ্রাইন্ডিং ইজ a reciprocating or rotating plane friction that fabric is subjected to, such as friction with the sleeves of the clothes, bottlenecks, trouser, bottom of the stocks, etc. মনে করো যে এখানে কোনো ভাঁজ হবে না, ফেব্রিকটার ঘর্ষণ হবে কোনো একটা আলাদা বস্তুর সাথে, কিন্তু ফেব্রিকটা ভাঁজ হবে না। কিরকম? যেমন হচ্ছে যে আমাদের হাতের স্লিভ হতে পারে, আমাদের প্যান্ট হতে, ট্রাউজার হতে পারে, বটল নেক, এগুলো কি আমরা চলাফেরা করি, এগুলো কিন্তু ভাঁজ হয় না, কিন্তু তারপরেও ঘর্ষণ হয়। বটম অফ সক্স। তো এই যে সোজা থেকে যে সমস্ত ঘর্ষণ হয় মোজার নিচে, তো এই ঘর্ষণগুলিকে ফ্ল্যাট গ্রাইন্ডিং বলছি। কার্ভ গ্রাইন্ডিংটা কি? যখন একটু ভাঁজ হচ্ছে, কার্ভ হচ্ছে। বলা হচ্ছে কার্ভ গ্রাইন্ডিং ইজ দ্য ফ্রিকশন অফ এ ফেব্রিক ইন এ বেন্ডিং স্টেট, সাচ এজ দ্য ফ্রিকশন অফ এলবো নি। তো আমরা যখন বসে আছি, মনে করো বসে থাকলে আমাদের হাঁটুটা ভাঁজ হচ্ছে, আমরা হাতটাকে ভাঁজ করতেছি, দেখো তাহলে আমাদের কনুইটা ভাঁজ হচ্ছে। তখন যে ঘর্ষণটা হচ্ছে তখন সেটাকে আমরা কার্ভ গ্রাইন্ডিং বলছি, অর্থাৎ ভাঁজ হয়ে যে ঘর্ষণটা হচ্ছে। ইডস গ্রাইন্ডিং বা প্রান্ত ঘর্ষণটা কি? বলা হচ্ছে ইচ গ্রাইন্ডিং রিফার্স দ্য অ্যাব্রেশন ইন দ্য বেন্ডিং পজিশন হোয়েন দ্য ফেব্রিক স্পেসিমেন উইথ 180 ডিগ্রি টুইস্ট অর 90 ডিগ্রি টুইস্ট, সাচ এস ফ্রিকশন ইন কলার, কাপ, ট্রাউজার, এটসেট্রা। যখন ইটস গ্রাইন্ডিং, অর্থাৎ কলার এবং কাপ, কলার আমাদের জামার এটা কত ডিগ্রি, প্রায় 90 ডিগ্রি বা 180 ডিগ্রিতে থাকে, এরকম ব্যান্ড অবস্থায় বা ইটস অবস্থায় যেখানে ইয়েটা হচ্ছে, টুইস্ট ফ্রিকশনটা হচ্ছে, সেটাকে আমরা ইটস গ্রাইন্ডিং বলছি। এরপরে যদি বলি রোলিং গ্রাইন্ডিং, অর্থাৎ তাহলে কি ঘুরবে, গড়িয়ে চলবে, লাইক। বলা হচ্ছে রোলিং গ্রাইন্ডিং ইজ দ্য অ্যাব্রেশন অফ দ্য ফেব্রিক আন্ডার ইম্প্যাক্ট, বেন্ডিং, স্ট্রেচিং এন্ড সো অন অ্যাজ ডেইলি ওয়াশিং অফ দ্য ফেব্রিক। তো আমরা কি এটা বেন্ডিং হবে, স্ট্রেচিং হবে, আমরা কি করি সাধারণত কাপড় ধুই, সেটাকে স্কুইচ করি, আবার খুলি, তখন যে প্রকার ঘর্ষণ হচ্ছে সেটাকে রোলিং গ্রাইন্ডিং বলছে। সর্বশেষ আরেকটি গ্রাইন্ডিং রয়েছে বা অ্যাব্রেশন মুড রয়েছে, সেটি হচ্ছে সুইঙ্গিং বা সুইং গ্রাইন্ডিং। ডিফার্স দ্য ফ্রিকশন বিটুইন দ্য ফেব্রিক্স এন্ড এক্সটার্নাল অবজেক্টস উইথ দ্য ফেব্রিক সুইং সুইটেবল ডেকোরেটেড ফেব্রিক সাচ এস সোফা। মনে করো তুমি সোফা সেটে বসে আছো, তাহলে সোফা সেটে যখন তুমি বসে আছো, সোফার ফেব্রিকের সাথে তোমার ফেব্রিকের ঘর্ষণ হচ্ছে, তাই না? বলা হচ্ছে যে যখন কোনো ফেব্রিকের এক্সটার্নাল অবজেক্টের সাথে ঘর্ষণ হবে, অথবা তুমি ইউনিভার্সিটির চেয়ারে বসে আছো, তাহলে চেয়ারের সাথে তোমার প্যান্টের ফেব্রিকের কিন্তু ঘর্ষণ হচ্ছে।
তো তখন এক্সটার্নাল অবজেক্টের সাথে ঘর্ষণ হবে, তখন সেটাকে সুইঙ্গিং গ্রাইন্ডিং বলছে। তো এই হচ্ছে যে কিভাবে ঘর্ষণগুলি হতে পারে, কত প্রকার, বা মুড, ঘর্ষণ মুডগুলি কি কোথায় হতে পারে। তো এখন আসি আমরা আমাদের যে এই ঘর্ষণটা, এটাকে কিছু ফ্যাক্টর রয়েছে যারা প্রভাবিত করে, যেমন ফাইবার টাইপ, ফাইবার প্রপার্টিজ, ইন টুইস্ট, ফেব্রিক স্ট্রাকচার। তো আমরা জানি যে কোন একটা তল যখন যত বেশি মসৃণ হবে সেই তলের ঘর্ষণ তত কম হবে, কিন্তু যদি তল কি হয়, অমসৃণ হয়, তাহলে সেখানে ঘর্ষণ বেশি হবে। তাহলে এই যে ঘর্ষণের প্রভাবকগুলি কি কি, প্রথমে যদি আমরা বলি ফাইবার টাইপ, অর্থাৎ কি ধরনের ফাইবার সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে যে সমস্ত ফাইবারের সারফেস গুলি ক্লিন, মসৃণ, সে সমস্ত ফাইবারের সারফেসে ঘর্ষণ কম হবে, তারা অ্যাবারশন রেসিস্টিভ, অর্থাৎ পিছলে যাবে, দাগ দিও না, প্রতীক। So nylon is generally considered to have the best abrasion resistance. কারণটা কি? Polyester and polypropylene also have the good abrasion resistance. Blending either nylon or polyester with wool and cotton found increase the abrasion resistance. Viscose and acetate have the lowest abrasion resistance. আচ্ছা, তাহলে দেখো যে সমস্ত ম্যানমেড ফাইবার সাধারণত তাদের সারফেস গুলি কি থাকে, প্লেন থাকে, মসৃণ থাকে, যেহেতু আমরা নিজেরা তৈরি করি, যার কারণে সেটা কি পিছলে যেতে পারে কোনো একটা এক্সটার্নাল অবজেক্টের সাথে যখন ঘর্ষণ হতে চলে, সেটা সাধারণত সেভাবে হয় না। তো অপরদিকে এটার অবশ্যই মরফোলজির উপরেও ডিপেন্ড করছে কিছু, ভিসকোজ এবং অ্যাসিটেটের ক্ষেত্রে কিন্তু ঘর্ষণটা বেশি হয় একটু, অর্থাৎ সারফেসটা যখন একটু এবড়ো থেবড়ো হবে, ঘর্ষণটা তখন বেশি হবে। তো এটা ডিপেন্ড করছে ফাইবার ম্যাটেরিয়াল গুলো কি দিয়ে তৈরি এবং কিভাবে তৈরি তার উপর। ফাইবার প্রপার্টিজ, ফাইবার প্রপার্টিজ গুলো কি কি? এটা তো গেল ফাইবার টাইপ, কি ধরনের ফাইবার প্রপার্টিজ এর ভিতরে, যে এ ফেব্রিক মেড উইথ লঙ্গার ফাইবার গিভস বেটার অ্যাবারশন রেজিস্ট্যান্স দ্যান শর্ট ফাইবার। কেন? মনে করো তুমি বড় পার্ট দিয়ে দড়ি বানাচ্ছ, ছোট পার্ট দিয়ে দড়ি বানাচ্ছ। বড় পার্ট দিয়ে যখন দড়ি বানাচ্ছ, তোমার যে জয়েন্ট গুলি সেটা অনেকক্ষণ পর পর আসতেছে। ছোট পার্ট দিয়ে যখন দড়ি বানাচ্ছ বা ছোট ফাইবার দিয়ে, তখন এই যে জয়েন্ট গুলি এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আসতেছে, বারবার আসতেছে, একটু পর পরই আসতেছে। তো এই যে আসার কারণে তখন এই শর্ট ফাইবার গুলো কিন্তু বেরিয়ে থাকে, বা এই শর্ট ফাইবার গুলো থেকে কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি, পিল হওয়ার সম্ভাবনাটা বেশি, বা অ্যাবারশন হওয়ার সম্ভাবনাটা বেশি, because they are harder to remove the yarn, and for the some reason of filament yarns are more abrasion resistant than staple fiber made of fiber. So increasing fiber diameter up to limit improves the abrasion resistance. তো ফাইবার ডায়ামিটার যদি ইনক্রিজ করা হয়, সেক্ষেত্রে অনেক সময় আমাদের ঘর্ষণটা কম হয়, বা এটা প্লেন যদি করতে পারি আমরা রাউন্ড সারফেস বা এ ধরনের, সেই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণটা কম হয়, বিশেষ করে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে একটু কম হয়। ওকে, ইয়ার্ন টুইস্ট, দেখো দুটো কেস, দড়িটাকে তুমি টাইট করে বানাতে পারো, লুজ করে বানাতে পারো। বলা হচ্ছে অপটিমাম অ্যামাউন্ট অফ টুইস্ট অন ইয়ার্ন gives the best abrasion resistance. A low twist factor fibers can easily remove from the yarn, and so that is gradually reduce the diameter. In a high twist level, the fiber held more tightly and yarn is hard ever to the pressure. তাহলে কি, ল টুইস্টের ক্ষেত্রে কিন্তু পিল ফরমেশনটা বেশি হয়। হার্ড টুইস্টের ক্ষেত্রে যেহেতু ফাইবার গুলো একটা টাইটলি বন্ডেড থাকে, তো সেই ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসার প্রবণতা কম থাকে, কিন্তু অপরদিকে ল টুইস্টের ক্ষেত্রে সেটার প্রবণতা বেশি থাকে। ফেব্রিক স্ট্রাকচার, দেখো ফেব্রিক স্ট্রাকচার ডিপেন্ড করছে কি ধরনের, যেমন আমরা কি ওভেন হতে পারে, নিট হতে পারে, আবার ওভেনের অনেক প্রকার ক্লাসিফিকেশন হতে পারে। বলা হচ্ছে যে ফেব্রিক্স উইথ ক্রিম ইভেন ডিস্ট্রিবিউটেড বিটুইন ওয়াপ এন্ড ওয়াইপ গিভস দ্য বেস্ট ওয়্যার বিকজ দ্য ড্যামেজেস স্প্রেড। দেখো এক প্রকার ডেনিম রয়েছে, সেটা খসখসে, আবার স্যাটিন স্যাটিন ফেব্রিক রয়েছে, সেটা সম্পর্কে তোমরা জানো, যেটাতে কিরা আবার ইয়েটা পোর্শনটা বেশি, অর্থাৎ মসৃণ পোর্শনটা বেশি মনে হয়। তো সেই স্যাটিনে, এবং যখন আমরা এরকম ডেনিম বা ওয়ান ওয়ান নর্মাল ওভেন বলবো, সেটাতে কিন্তু ফ্রিকশনটা একই রকম হবে না, কারণ ফেব্রিক স্ট্রাকচারের কারণে স্যাটিন বা এগুলো এমনি মনে হয়, কি বলবো, যে ফ্রিকশন কম হয়, যার কারণে। তো এখানে ফেব্রিক স্ট্রাকচারটাও ডিপেন্ড করছে। তো আরো যদি সহজ ভাবে বোঝাতে চাই, তাহলে মনে করো যে দুটো তুমি ওই যে বাঁশের চাটাই তৈরি করে, একটা মোটা মোটা বাঁশের দিয়ে তুমি চাটাই তৈরি করেছো, তাহলে কি এখানে রাফ সারফেস বেশি,
এখানে ঘর্ষণের পরিমাণ বেশি। আরেকটা হচ্ছে চিকন চিকন দিয়ে করেছো, তাহলে এখানে একটু কম হবে। তাহলে মোটা বাঁশের চাটাই দিয়ে যেগুলো তৈরি করেছো তুমি, যেটা বেড়া, সেই ক্ষেত্রে কি ফাঁকা জায়গা বেশি এবং ঘর্ষণ হওয়ার মতো জায়গা বেশি, তাহলে সেখানে বেশি ঘর্ষণ হবে। তো সেইভাবে ডিপেন্ড করছে যে ফেব্রিক স্ট্রাকচারটা কিরকম। ওকে, এরপরে একটু আসবো আমরা ফ্যাক্টর গুলি দেখলাম, জাজমেন্ট অফ অ্যাব্রেশন অফ দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ আমার ফেব্রিকটার অ্যাব্রেশনের ফলে কি ক্ষতি হলো বা কিভাবে হলো, এটাকে জাজমেন্ট করার কয়েকটা মেথড রয়েছে। একটা হচ্ছে ইন পয়েন্ট মেথড, মাস লস মেথড, অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথড। দেখো ইন পয়েন্ট মেথডটা কি, যে বিভিন্ন প্রকার ড্যামেজ হবে। মাস লস মেথডটা কি, যে ঘর্ষণের ফলে যখন ফেব্রিকের ওয়েট লস হবে, মাস। আরেকটা হচ্ছে যে অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হবে। এইগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার ড্যামেজ হয়েছে। ইন পয়েন্ট মেথডটা কি, বলা হচ্ছে যে লাস্ট পর্যন্ত চলতে থাকবে। বলা হচ্ছে যে when two yarns of filament direct of woven fabric are broken, when one knitted fabric is, দেখো ওভেন ফেব্রিকের ক্ষেত্রে ও ওয়ার্প অথবা ওয়েব, ও এবং নিটেড ফেব্রিকের ক্ষেত্রে তো একটাই থাকে, broken or when a hole is not less than 0.5 mm appears in the non-oven, and when whole velvet and pile of the fabric is worn off, they record the friction times and abrasion resistance index। কি হচ্ছে, অর্থাৎ কোনো একটা ফেব্রিক তোমাকে দেওয়া হলো, এই ফেব্রিকটা তুমি ঘর্ষণ অর্থাৎ হচ্ছে, তো এটার ঘর্ষণ রেজিস্ট্যান্স এবিলিটিটা কতক্ষণ, কিভাবে মেজার করব, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না ছিঁড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি করি, নাম্বার অফ রেভলিউশন দেই, ঘর্ষণ দেই, তাহলে চলতেই থাকে এই ঘর্ষণগুলি। তো মনে করো তোমাকে একটা ফেব্রিক দেওয়া হয়েছে, ওখানে তুমি একটা সিরিজ কাগজ দিয়ে ঘষতেছো, তাহলে ঘষতে আসো, তুমি টার্ন হিসাব করছো কতবার ঘষতেছো, তো যতক্ষণ পর্যন্ত ছিঁড়ে না যায় তুমি ততক্ষণ পর্যন্ত ঘষতেছো। সেটাকে বলা হচ্ছে ইন পয়েন্ট মেথড। তাহলে কি ওভেন ফেব্রিকের ক্ষেত্রে ওয়ার্প অথবা ওয়েব ছিঁড়ে যেতে হবে, নিট ফেব্রিকের ক্ষেত্রে ইয়ার্ন ব্রেক করতে হবে, নন ওভেনের ক্ষেত্রে হোল হতে হবে, ভেলভেটের ক্ষেত্রে পাইলগুলো নষ্ট হতে হবে। সেই সময়টাকে, সেই টার্ন গুলোকে আমরা বলতেছি ইন পয়েন্ট মেথড বা অ্যাভারশন রেজিস্ট্যান্স ইনডেক্স। তাহলে যেই ফেব্রিকটা যত বেশি সময় ধরে একই প্যারামিটারস এর আন্ডারে টিকবে সেটা বেশি ভালো, সেটা বেশি অ্যাভারশন রেজিস্ট্যান্স। মাস লস মেথড, আমরা জানি ঘর্ষণের ফলে ফেব্রিকের কি হবে, ওজন কমে যাবে। তাহলে কি পরিমাণ ওজন কমে যাচ্ছে তাদের পার্সেন্টেজ করে সেখান থেকেও কিন্তু ইন্ডেক্স অফ অ্যাব্রেশন রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি। তাহলে যে ফেব্রিকের যত কম ওজন কম হবে, লস হবে, তাহলে সেটা তত বেশি অ্যাব্রেশন রেজিস্টিভ, তাই না? এরপরে আসি অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথড। তাহলে ঘর্ষণ করব, ঘর্ষণের ফলে নানা প্রকার ড্যামেজ হয়, সেটা হচ্ছে কি চেঞ্জ হয়। তো সেটা হচ্ছে যে কালার চেঞ্জ, ফিলিং, ওয়াটার ডিগ্রি রিটেনশন, ডিগ্রি অফ অ্যাপিয়ারেন্স ইত্যাদি। তো তাহলে অ্যাপিয়ারেন্সটা যার, মনে করো একটা শেডেড ফেব্রিক তুমি ঘষতেছো, ওটার শেড জাস্ট নষ্ট হচ্ছে না, তাহলে সেটার কি অ্যাভারশন রেজিস্ট্যান্সটা ভালো, বা কোনো ফিল ফর্ম করছে না, উপরে কোনো গুটি গুটি উঠতেছে না। তাহলে যতক্ষণ গুটি গুটি না ওঠে, এই যে অ্যাপিয়ারেন্সের যে চেঞ্জ বা পরিবর্তন, সেটা দেখেও কিন্তু আমরা জাজ করতে পারি যে আইদার আওয়ার ফেব্রিক ভালো আর খারাপ, ভালো হলে কতটুকু ভালো, খারাপ হলে কতটুকু খারাপ। এবার আসি অ্যাভারশন টেস্ট ইনস্ট্রুমেন্ট। আমাদের অ্যাভারশন টেস্ট করতে হবে, কি কি দিয়ে আমরা অ্যাভারশন টেস্ট করতে পারি। আমাদের অনেক প্রকার মেশিন রয়েছে, ফ্যাক্টরিতে সাধারণত যেটা বেশি পাওয়া যায় সেটি হচ্ছে মার্টেন্ডাইল পিলিং টেস্টার বা মার্টেন্ডাইল টেস্ট, অ্যাব্রেশন টেস্টার এন্ড পিলিং টেস্টার একসাথেই পাওয়া যায়, খুবই কমন। তারপরে যদি আমরা বলি যেটা হচ্ছে অসিলেটর বা ওজেনবার্গ অ্যাভারশন টেস্টার রয়েছে, মার্টেন্ডেল টেস্টার, অসিলেটর, ইউনিভার্সাল ওয়্যার টেস্টার, ট্যাবার অ্যাভারশন টেস্টার, এএটিসি অসিলেটর রয়েছে ইত্যাদি। তো বিশেষ করে আমরা সাধারণত মার্টেন্ডাইল অ্যাভারশন টেস্টারটা ইউজ করে থাকি। আর ফ্যাক্টরিতে পিলিং এর জন্য সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আইসিআই পিলিং বক্স। তোমরা অনেকেই জানো, অনেকেই কাজ করেছো, সেটা সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তাহলে ক্লিয়ার, আমরা ইনস্ট্রুমেন্ট গুলো সম্পর্কে জানলাম, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, মার্টেন্ডাইল অ্যাভারশন টেস্টার, ওজেনবার্গ টেস্টার, ইউনিভার্সাল ওয়্যার টেস্টার এটসেট্রা। ওকে, তো অ্যাভারশন টেস্টের মোস্ট কমনলি ইউজড মেশিন মার্টেন্ডাইল ফিলিং টেস্টার সম্পর্কে আমরা জানবো। তো এই মার্টেন্ডাইল ফিলিং টেস্টার সম্পর্কে জানার আগে আমরা একটা কথা মনে করে নিই, আমাদের গ্রাম বাংলায় সবার বাসায় হয়তো ছিল কিনা জানি না, সেটি হচ্ছে যে জাতা। আমরা কি করতাম আগে, এই জাতাতে
কি করতাম, গম, ভুট্টা বা এই সমস্ত ভাঙতাম, তাই না, ডাল বিশেষ করে। তাহলে লোয়ার পার্ট একটা থাকতো, উপরের পার্ট একটা থাকতো। তো লোয়ার পার্টটা সাধারণত ফিক্স থাকতো, উপরের পার্টটা কি হতো, একটা লাঠি দিয়ে কি করতাম, ঘোরাতাম, এবং এই জবের দানাগুলো এর মাঝখানে দিতাম, বা ডালের দানাগুলো মাঝখানে দিতাম, দিয়ে কি হতো, তাহলে তারা ভেঙে যেত। তো অ্যাভারশন পিলিং টেস্টারটাও ঠিক অনেকটাই সেরকম। নিচের প্রান্তটা সাধারণত ফিক্স থাকে, সেখানে অ্যাব্রেসিভ ফেব্রিক থাকে। উপরের প্রান্তটা হচ্ছে আমরা যে স্যাম্পলটার অ্যাব্রেশন নির্ণয় করতে চাই সেই স্যাম্পলটা লাগিয়ে একটা সার্টেন টাইম রেভলিউশন দেওয়া হয়। এই সার্টেন টাইম রেভলিউশনের ফলে দুই প্রান্তের ঘর্ষণের ফলে দুইটা ফেব্রিক সারফেসের তাদের কিছু ড্যামেজ হয়। সেই ড্যামেজ গুলো যেমন ওজন কমে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, অ্যাপিয়ারেন্স চেঞ্জ হতে পারে, সেগুলো অ্যানালাইসিস করে আমরা রেটিং দেই যে ফেব্রিকের পিলিং বা অ্যাব্রেশন ভালো নাকি খারাপ। ওকে, তাহলে কি বলা হচ্ছে, টু ডিটারমাইন দ্য অ্যাব্রেশন পিলিং রেজিস্ট্যান্স অফ অলকাইড টেক্সটাইল স্ট্রাকচার, স্যাম্পলস আর রাবড এগেইনস্ট known abbreviated low pressure and continuously changing the direction. The amount of abrasion peeling is compared. আচ্ছা, ডিসক্রিপশন পড়ি মেশিনের কি আছে। বলা আছে the apparatus give a control amount of abrasion between the fabric surface. এই যে দেখো প্রত্যেকটা এগুলো কিন্তু একটা রেভলিউশন কন্ট্রোল করা যায় প্রত্যেকটা। তো abrasion is given a comparatively low pressure continuously changing the direction. এটা চেঞ্জ, এখানে ডিরেকশনটা চেঞ্জ হবে, এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। In the test, circular specimen are abrade under known pressure. তো এখানে যে সার্কুলার স্পেসিমেন অর্থাৎ যেটা আমরা টেস্ট করব এখানে লাগানো হয় উপরের জাতাটাতে, এবং নিচেরটা দুটোর এখানে একটা নন প্রেসার, উই নো দা প্রেসার, এখানে ওয়েটের মাধ্যমে সেই প্রেসারটা দেওয়া হয় প্রত্যেকটার মাথায়, তোমরা দেখতে পাচ্ছ, এবং যারা ভিজুয়ালি কাজ করো তারা তো জানো। So aberration give by the motion of that resultant to sample harmonic motion and right angles one in another. এই যে এখানে এটা ঘুরবে, এটার একটা প্রত্যেকটার হারমোনি থাকে, অর্থাৎ একই সমসুরে কি করছে, এগুলো হয় এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, বা এরকম এরকম করতেছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা এখানে 3 3 এ 6 8টা মাথা রয়েছে, 8টা স্যাম্পলের, তারা পয়েন্ট রয়েছে, প্রত্যেকে একই ভাবে একই হারমোনিতে বা একই রকম ভাবে কি করছে, মুভ করছে। The fabric is separated in a standard fabric called aberdant. এই যে নিচে যে ফেব্রিকটা ক্যানভাস ফেব্রিক বলে, যেটার সাথে লাগিয়ে ঘর্ষণ করা হয়, সেটা সাধারণত অ্যাব্রেন্ট ফেব্রিক বলা হয়। Abrasion resistance is estimated by visual appearance or loss or inspection method. আমি এই সরি এটার ভিডিও অ্যাড করে দিব, তোমরা দেখে নিও একটু, ঠিক আছে? তাহলে আর একটু ক্লিয়ার হবে, যদি সময় থাকে আমি দেখাবো। তো এখন আমরা একটু আসবো এটার মেইন পার্টসটা কি। তোমরা ওই যে টিউবওয়েলের বাকেট দেখেছো না, টিউবওয়েলের বাকেটের মতো ঠিক অনেকটা। দেখো আমরা একটু যারা জানি তারা ভিজুয়ালাইজ করি, আর যারা জানি না তারা একটু দেখি। নিচের একটা পার্ট রয়েছে যেটার উপরে ঘর্ষণ হবে, নিচের জাতা যদি বলি, দেখো এখানে ব্যাকিং ফেল্ট, মনে করো এটা একটা লোহার জাতা, এটার উপরে একটা ব্যাকিং ফেল্ট দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ফোম জাতীয় পদার্থ দেওয়া হয়েছে। ওকে, তার উপরে আমাদের যে ফেব্রিকটা আমরা স্ট্যান্ডার্ড ফেব্রিক অর্থাৎ অ্যাব্রেন্ট ফেব্রিকটা যেটার সাথে ঘর্ষণ হবে ওই ফেব্রিকটা দিয়েছি। বিশেষ করে মনে করো সোফার মতো যে ওই ফোমের উপরে আমরা একটা কাপড় দিয়েছি, তাহলে এখানে লোহা, আমাদের নিচের জাতা, জাতার উপরে একটা ব্যাকিং ফেল্ট দিয়েছি পাতলা করে ফোম, তার উপরে আমাদের যে ফেব্রিকটার সাথে ঘর্ষণ হবে অ্যাব্রেন্ট ফেব্রিক সেটা দিয়েছি। উপরেরটা দেখো একবারে বাকেটের মতোই, এখানে নিচে যেটা থাকছে যেটার সাথে ঘর্ষণ হবে সেটা হচ্ছে স্যাম্পল ফেব্রিক। ওকে, এখানে আবার একটা ব্যাকিং ফেল্ট, ব্যাকিং ফোম দেওয়া রয়েছে, তারপর এটা উপরের জাতা। তো এটাকে একটা সিস্টেম বা মেকানিজম স্যাম্পল হোল্ডারের মাধ্যমে আটকানো হয়েছে ওই বাকেটের মতো। ওকে, এরপরে এখানে কিছু প্রেসার দেওয়া হচ্ছে, টপলেট স্পান্ডল। এখন এর ফলে কি হচ্ছে, এটা এখানে ঘর্ষণ হচ্ছে। ওকে, তাহলে কি কি রয়েছে এখানে আমরা যদি সংক্ষেপে দেখি, মেইন পার্টস হোল্ড গাইডার, মোটর সুইচ অন, ওয়েট, ট্রাভেলার পয়েন্ট, পাওয়ার ইন্ডিকেটর, ইলেকট্রনিক কাউন্টার, ফেব্রিক ডিস্ক, ফেব্রিক কভার, টাইটেনিং ক্র্যাঙ্কস, স্যাম্পল হোল্ডার এটসেট্রা। তো এগুলো মনে না থাকলেও চলবে। এই যে বিষয়টা, ইমেজটাকে একটু মনে রাখার চেষ্টা করবা, যে একটা হচ্ছে একটা করে হেড, তাহলে এরকম 6টা হেড বা 8টা হেড, প্রত্যেকটা হেডেই স্যাম্পল লাগানো হয়। জিএসএম কাটা, ডিজিটাল ব্যালেন্স, ওই যে আমরা ছোট করে কেটে লাগাবো, সেটা কিভাবে, কি আজকে এত তাড়াতাড়ি সময় চলে গেল। আমরা কি করছি,
জিএসএম কাটার দিয়ে কেটে স্যাম্পলটাকে লাগাবো এবং ওজন করব, ডিজিটাল ব্যালেন্সে ওজন করে নিব। কারণটা কি, ওই যে ওজন কম হবে আমাদের এর পরে। টেস্টিং অ্যাটমসফিয়ার, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার যেটা সব সময় থাকে। মেথডটা কি বলা হচ্ছে যে 4 স্পেসিমেন ইচ অফ 38 মিমি ডিপেন্ডস অন দ্য মেশিন ইন এ ডায়ামিটার কাট বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কাটার। কতটুকু হবে জিএসএম কাটার দিয়ে কেটে নিব, কতটুকু 38 মিমি রাউন্ড করে ছোট ছোট। Then the amount mounted on the specimen holder with a circle of standard foam backing behind the fabric. তারপর সেই 38 মিমিটাকে কি করব, একটা স্যাম্পল হোল্ডারে লাগাবো। এটা স্যাম্পল যদি হয়, তারপর একটা বেকিং ক্লথ দিয়ে উল্টো করে যদি দেখাই, এটা মনে করো স্যাম্পল হোল্ডার, এর উপরে একটা বেকিং ফোম দিচ্ছি, বেকিং ফোমের উপরে তারপর আমার স্যাম্পলটা দিচ্ছি। এটা যদি বেকিং ফোম হয়, এর উপরে আমার স্যাম্পলটা দিচ্ছি 38 মিমি যে স্যাম্পলটা। তারপর সেটাকে একটা টিউবওয়েলের বাকেটের মতো তৈরি করছি। and the sample must be placed on the flat against the mounting block. The test specimen holder with the specimen are placed on the aberrant. A spindle is inserted through the top plate and corrected weighted. স্প্যান্ডাল উপর থেকে যেটা থাকবে, যেটা আমরা দেখলাম, এবং উপরে একটা ওজন দেওয়া থাকবে। এটা সাধারণত 12 কিলো পে স্কেল বা 9 কিলো পে স্কেল হয়ে থাকে, যেটা প্রয়োজন হয় বা বায়ার যেটাকে রেকমেন্ড করে। ওকে, স্যাম্পল তৈরি হলো। এবার কি করব, আমরা ঘর্ষণ করব। দ্য স্ট্যান্ডার্ড অ্যাব্রেশন শুড বি রিপ্লেস স্টার্ট টু ইচ টেস্ট এন্ড অলসো রিপ্লেসড আফটার ইচ 50,000 সাইকেল ইফ দ্য টেস্ট ইজ কন্টিনিউস বিহাইন্ড দিস নাম্বার। এটা সাধারণত বলে দেওয়া হয় যে কত রেভলিউশন পর্যন্ত নিব। তো আমাদের যে ইয়েগুলো রয়েছে, অ্যাব্রেন্ট ফেব্রিকটা রয়েছে নিচে, অর্থাৎ নিচের জাতাটা যেটার সাথে ঘর্ষণ হবে, যেখানে যে ফেব্রিক ক্যানভাস ফেব্রিকটা রয়েছে, সেটা সাধারণত 50,000 সাইকেল পর্যন্ত নিতে, মানে 50,000 সাইকেল পর্যন্ত চালানো যায়। শিরিষ কাগজে ঘষলেও তো সেটার যে খসখসে সেটা চলে যাবে, তাই না? তো এই যে আমাদের নিচের যে ফেব্রিকটা, ক্যানভাস ফেব্রিকটা সাধারণত 50,000 রেভলিউশন পর্যন্ত অ্যালাউ করে, তারপর সেটাকে আবার চেঞ্জ করতে হয়। তো বায়ার সাধারণত 2,000 বা 20,000 এই ধরনের চায়। while the aberrant is replaced and held by flat and wide and retaining the tighten and the behind the aberrant the standard backing felt and replaced in longer intervals. ওই যে ব্যাকিং ফেল্ট দিব, তারপর আমাদের যে অ্যাব্রেন্টটা দিব, তারপর সেটা একটা নির্দিষ্ট সার্কেল টাইপ ঘুরবে। আমরা যেটা চাই সেটা সেটা হতে পারে 5,000, 10,000, 18,000, 20,000। ঘর্ষণের পর আমরা কি করব, অ্যাসেস করব। তাহলে কি কি দেখব, ড্যামেজ হবে। Methods are used to judge the damage. Some points that difference appearance and aberrant and unaberrant specimen, যেটা পিলিং বলছি আমরা, ভাবটা কিরকম হচ্ছে, অর্থাৎ পিল ফর্ম করছে কিনা। The number of cycle required to produce a whole broken threads and broken strip, অর্থাৎ ইন পয়েন্ট মেথড, কতক্ষণ পর্যন্ত কত রেভলিউশন পর্যন্ত চালালে আমার ফেব্রিকটার ছিঁড়ে যাবে সেটা। এটা হচ্ছে লস ওয়েট বাই পটেড এগেইনস্ট দ্য নাম্বার অফ সাইকেল, অর্থাৎ কত রেভলিউশনে কত ওজন কম হলে সেটা আমরা প্লট করে কিন্তু সেখান থেকে বের করতে পারি। সো লস ইন স্ট্রেংথ, টেনজাইল, বাস্টিং অর টিয়ার স্ট্রেংথ expressed in percentage of unwrapped strength এর সাথে তুলনা করে এটার সাথে টিয়ার স্ট্রেংথ নির্ণয় করতে পারি, বাস্টিং, এগুলা যে সমস্ত ফেব্রিককে ঘর্ষণ করা হয়নি, রাফট করা অর্থাৎ ঘর্ষণ করা হয়নি, সেগুলোর প্যারামিটারস এর সাথে এটা ফেব্রিক দেখলে আমরা বুঝতে পারবো। চেঞ্জ সাম আদার লাইক লাস্টার, পাইয়ার, পারমিএবিলিটির কি কি চেঞ্জ, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ড্যামেজ, এগুলো টেস্ট করে আমরা আমাদের ফেব্রিকটার যে অ্যাব্রেশন চেঞ্জটা, রেজিস্ট্যান্সটি কতটুকু সেটা বলতে পারি। এখানে একটা চার্ট রয়েছে, দেখো। আমরা ফ্যাক্টরিতে শুধু পিলটা দেখি, বাট এটা কিন্তু আরো অন্যভাবেও নির্ণয় করা যেতে পারে যে আমার ফেব্রিকটার অ্যাব্রেশন রেজিস্ট্যান্স আছে কিনা। যেমন বললাম, ওজন কমতে পারে, ছিঁড়ে যেতে পারে, এগুলো। তো এখানে একটা মেজারমেন্ট দেওয়া রয়েছে, দেখো যে স্যাম্পল ওয়েট বিফোর অ্যাব্রেশন, নাম্বার অফ সাইকেল, স্যাম্পল ওয়েট আফটার অ্যাব্রেশন। তো দেখো প্রত্যেকটার ওয়্যার ইন্ডেক্স বের করছে, যেমন 49-70 ছিল প্রথমে, 200 সাইকেলের পর সেটা 49-40-এ নেমে এসেছে। ওয়েট লস কত হয়েছে, 30। এভাবে ওয়্যার ইন্ডেক্স এখান থেকে বের করা হয়। কিভাবে ওয়্যার ইন্ডেক্স বের করা হয়, নিচের একটা সূত্র আছে, দেখো, যে ওয়্যার ইন্ডেক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ সাইকেল, অর্থাৎ কত সাইকেল আমার এখানে ঘুরছে, ইনটু ওয়েট লস, কতটুকু ওয়েট লস হচ্ছে বাই 1000। তাহলে আমার কাছে যদি কোন একটা স্যাম্পল থাকে, সেই স্যাম্পলের ওজন যদি আমি প্রথমে জানি
এবং কতটুকু সাইকেল ঘর্ষণের ফলে তার ওজন কত কমে গেল সেটা যদি আমি জানি, তাহলে কি আমি সহজেই ওয়্যার ইন্ডেক্সটা বের করতে পারবো। তেমনি এরকম প্রত্যেকটা চার্ট থেকে কিন্তু তোমরা ওয়্যার ইন্ডেক্সটা বের করতে পারবে। তো পরীক্ষায় যদি এরকম দেওয়া থাকে যে উপরের চার্ট থেকে ওয়্যার ইন্ডেক্স বের করো, তোমার ফেব্রিকের এটাই মনে করে একটা ইয়ে আকারে দিলাম, প্যারা আকারে দিলাম যে তোমার ফেব্রিকের এরকম ছিল, ঘর্ষণের ফলে এতটুকু কমে গেল, তো তোমার ফেব্রিকের ওয়্যারেবিলিটি তুমি অ্যানালাইসিস করো বা আলোচনা করো। তো ওয়্যারেবিলিটি তুমি আলোচনা করবে, যদি তোমার ওয়্যার ইন্ডেক্স ভালো হয় তাহলে কি ওজন যত কম চলে যাবে তত তোমার ওয়্যারেবিলিটি ভালো, তাহলে তোমার ফেব্রিকটা ভালো। এই রিলেটেড প্রশ্ন হতে পারে। অর্থাৎ বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে যে ওজন কম যদি চলে যায় তাহলে ওয়্যার ইন্ডেক্স ভালো, তাহলে সেই ফেব্রিকের ওয়্যার ইন্ডেক্স সম্পর্কে তুমি আলোচনা করবা। ওয়্যার ইন্ডেক্সের সাথে কি কি বিষয় জড়িত সেটা আলোচনা করবা, অর্থাৎ ঘর্ষণ কি কি হলে কম হবে এবং ওয়েট লস বা এগুলো কিভাবে কম হবে। তো তাহলে প্রথমটা গেল আমাদের মার্টেনডাইল ফিলিং টেস্টারের মাধ্যমে, অ্যাবারশন টেস্টারের মাধ্যমে আমাদের কি টেস্ট, কি বলবো সেটাকে, যে অ্যাবারশন টেস্ট। এটার ভিডিওটা আমি অ্যাড করে দিব, এটা আমি তোমাদেরকে দেখাবো। যদিও অনেকেই কাজ করো অনেকেই কাজ করো না, সো ভিজুয়ালাইজেশন একটু প্রবলেম হচ্ছে। আমাদের যেহেতু আর 3 মিনিট আছে, নেক্সট এর পরে আমি দেখি ভিডিওটা দেখাতে পারি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাবারশন টেস্ট, কি কি ফ্যাক্টরস রয়েছে যারা অ্যাবারশন টেস্টে অ্যাফেক্ট করে, সেটা হচ্ছে কন্ডিশন অফ দ্য স্পেসিমেন, কি কন্ডিশনে আছে। দ্য ফেব্রিক শুড বি কন্ডিশনের এন্ড টেস্টেড ইন স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার, সেটা মনে করো খুব বেশি ভিজা, খুব বেশি শুকনো, তো সেই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণের ফলে আমাদের রেজাল্টের তারতম্য হতে পারে। চয়েস অফ দ্য টেস্টিং ইনস্ট্রুমেন্ট, আমরা কি ধরনের ইনস্ট্রুমেন্টে করছি সেটার উপরও ডিপেন্ড করছে। চয়েস অফ অ্যাবরশন মোশন, কি ধরনের মোশন দিচ্ছি, যে এখানে অনেকগুলো মোশন রয়েছে, যেমন রেসিপ্রকেটিং মোশন, রোটারি মোশন, এটা কি এরকম করে ঘুরবে শুধু রাউন্ড করবে, নাকি এটা এরকম এরকম হবে, নাকি মাল্টি ডাইমেনশনাল, একবার এই পাশে যাবে একবার এই পাশে যাবে একবার এই পাশে যাবে, অর্থাৎ কিভাবে ঘুরবে মেশিনটা। ডিরেকশন অফ দ্য অ্যাব্রেশন, যেটা কি ওয়ার্প এবং ওয়েব ডিরেকশনটা কোন দিকে থাকছে। চয়েস অফ দ্য অ্যাব্রেন্ট, আমরা যে ফেব্রিকটার সাথে অ্যাব্রেন্ট ঘর্ষণ হবে সেটার প্রকৃতিটা কিরকম, সেটা কি ধরনের, সেটার উপর ডিপেন্ড করছে। মনে করো তুমি অ্যাব্রেন্টের জায়গায় একটা ইয়ে দিয়ে দিলা, একটা তারের জালি দিয়ে দিলা, অর্থাৎ মেটাল ফেব্রিক দিয়ে দিলা, তাহলে তো সেখানে ঘটনা ভিন্ন হয়ে যাবে। অথবা একটা সিরিজ কাগজ দিয়ে দিলা, তো তখন তো ঘটনা ভিন্ন হয়ে যাবে। ওকে, সো দিস ইজ অলসো ডিপেন্ডস অন দ্য অ্যাব্রেশন টুইস্ট ফ্যাক্টরস। বেকিং স্পেসিমেন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে মনে করো একটা বিষয়, তোমার কাছে একটা লোহা আছে, এই লোহার উপরে কোনো কিছু নাই, ফেব্রিক দিছো তুমি, তাহলে এই ফেব্রিকটা সহজেই কেটে যাবে। বাট এই লোহার ভিতরে যখন উপরে একটা ফোম দিছো, তার উপরে যখন ফেব্রিকটা দিছো সেটা কিন্তু একটু দেরিতে নষ্ট হবে। ক্লিননেস অফ দ্য স্পেসিমেন এন্ড ইনস্ট্রুমেন্ট, ক্লিন আছে কিনা। টেনশন অন দ্য স্পেসিমেন অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এখানে যে টাচ করা হয়েছে সেটার এই যে ইয়েটা কত কিরকম, সেটা টেনশনটা। প্রেসার বিটুইন দ্য অ্যাব্রেন্ট এন্ড স্পেসিমেন, প্রেসারটা কিরকম এই অ্যাব্রেন্ট এবং স্পেসিমেন্স এর ভিতরে। টিন পয়েন্ট টেস্ট যেটা আমরা করতে চাই, যে কতক্ষণ ধরে চলবে। তো এই সমস্ত বিষয় ছিল আলোচনার জন্য, যে সমস্ত বিষয়গুলি অ্যাব্রেশন টেস্টকে প্রভাবিত করবে। ফ্যাক্টরস রেসপন্সিবল ফর পিলিং, কোন কোন ফ্যাক্টর গুলো সাধারণত পিলিং এর জন্য দায়ী। তো আমরা জানি যে অ্যাব্রেশনের ফলে পিলিং অর্থাৎ সারফেসের যে চেঞ্জটা হয়, ফাস্ট বল সৃষ্টি করে, সেটা হচ্ছে পিলিং। যেমন মরফোলজিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার, ফেব্রিক স্ট্রাকচার, ফাইবার স্ট্রাকচার, লেন্থ, ফাইননেস। বলা হচ্ছে মরফোলজিক্যাল স্ট্রাকচার কি, ফেব্রিক উইথ স্মুথ সিলিন্ডারিক্যাল শেপ, সার্কুলার ক্রস সেকশন হ্যাড গ্রেটার টেন্ডেন্সি টু পিলিং। তো কেমিক্যাল স্ট্রাকচারের ভিতরে পিলিং ন্যাচারাল